হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাসে। এবং আজকের ক্লাসে আমরা কি করব, গ্রামার পোর্শন। তোমরা জানো যে প্রতীক স্যার তোমাদের রাইটিং পোর্শনটা পড়াচ্ছেন এবং আমি তোমাদের এই যে গ্রামার সেকশন থেকে এই প্রশ্নগুলো কিভাবে অ্যাটেম্প্ট করবে না করবে সেগুলো আলোচনা করব, প্লাস কিছু প্রশ্ন এবং কিছু বলতে পারো বাছাই করা প্রশ্ন। সহজ চ্যাপ্টার থেকে প্রশ্নটা তোমরা পারবে সহজেই, কিন্তু কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আমাদের ক্লাসে, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো 30 নাম্বারটাও কিন্তু কম না, যেখানে অনেক সময় 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য মেরিট লিস্টের এদিক ওদিক হয়ে যেতে পারে। সুতরাং ভালো করে মন দিয়ে ক্লাসগুলো দেখো, প্রতিটা নাম্বার ইম্পর্টেন্ট, সুতরাং ফোকাস করবে, ঠিক আছে? শুধু জানিয়ে রাখি, যারা তোমরা জানো 31 অগস্ট থেকে তোমাদের যেটা জানানো হয়েছে যে মিসলিনিয়াসের মেন্স এক্সাম হবে। তো যারা যারা প্রিলিমস কোয়ালিফাই করেছো, তারা যদি মনে করো প্র্যাকটিসের জন্য, মক টেস্টের জন্য বা আরও একবার চ্যাপ্টারগুলোকে ঝালিয়ে নেওয়ার জন্য কোনো ব্যাচ যদি তোমরা চেয়ে থাকো, তাহলে দেখো এখানে নতুন ডেসক্রিপটিভের যে 3.0 নতুন ব্যাচ, এটা মেইনলি যারা আগে অলরেডি শিখে নিয়েছো তাদের প্র্যাকটিসের জন্য, বা যদি কেউ মনে করেন প্রথম থেকেই শিখবো, দেখো 1.5 মাস সময়ও নেই, এর মধ্যে পুরোটা নতুন করে শেখা পসিবল না, এটা তোমরাও জানো। সুতরাং যতটা এগোনো যায় সেটা আমাদের লক্ষ্য আমাদের এগেছে, এবং যারা পুরনো তাদের জন্য প্র্যাকটিস তো ভরপুর হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও আমাদের অফলাইনেও কিন্তু সেম ডেসক্রিপটিভ ব্যাচ চলছে। রবিবার করে ক্লাস হচ্ছে নৈহাটিতে এবং শনিবার বেলঘড়িয়াতে। সুতরাং যোগাযোগ করতে পারো, দেখো নাম্বার দেওয়া আছে 9143886333 এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নাও। অর্ণব স্যারের নাম্বার এটা, না হোয়াটসঅ্যাপ করে বলে দেবে যে কোন ব্যাচ তোমরা চাইছো। এবং এর সাথেই তোমাদের জানিয়ে দিই এই যে এক্সক্লুসিভ ওয়াইটি সেশনস, ঠিক আছে, মানে ওয়াইটি সিরিজ, এটা সিরিজ না সেশন সেটা বুঝতে পারছো না, সেশন লেখা আছে। তো এই যে ইউটিউবে, অর্থাৎ এই মুহূর্তে তোমরা যে ক্লাসটা দেখছো সেটা এখানেই এই সিরিজের মধ্যেই চলছে। তোমরা জানো অলরেডি আগেরও কিন্তু 60+ ক্লাস দেওয়া ছিল, বেঙ্গলি ইংলিশ, বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার, ম্যাথ, জিএস সব কিছু মিলিয়ে কিন্তু 60+ ক্লাস অলরেডি দেওয়া ছিল। সেখানে আরও কিছু ক্লাস আমরা অ্যাড করে দিচ্ছি, যারা শেষ মুহূর্তে এসে যারা একটু রিভিশন দিতে চাইছো, ঠিক আছে? চলো শুরু করে দিই আমরা আমাদের আজকের ক্লাস। দেখো তোমাদের আগের ক্লাসে, মানে এই কদিন আগে যে আমি তোমাদের ক্লাসটা নিয়েছিলাম, সেখানে শুধুমাত্র এরর স্পটিং আলোচনা করেছিলাম 5-6টা মতো, কিছু হোমওয়ার্ক ছিল। সেই হোমওয়ার্কগুলো দেখো এখানে অলরেডি আমি করিয়ে দিচ্ছি আপাতত। যারা কমেন্ট করেছিলে তারাও একবার এটা দেখে নেবে, ঠিক আছে? বা কমেন্ট আমি হয়তো রিপ্লাই দিয়েও দেবো। তো প্রত্যেকে চাইলে আগের ক্লাসে গিয়ে কমেন্টও করতে পারো, বা এখন চলো সলিউশনটা দেখে নাও। কি করবে আগের দিনই বলেছিলাম, আমি হয়তো এখানে সময় বাঁচানোর জন্য, বা তোমরা যখন ক্লাস করছো এখানে সময় বাঁচানোর জন্য আমি শর্টকাটে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তোমরা যখন লিখবে তখন কিন্তু ফুল সেন্টেন্সটা লিখবে, পুরো সেন্টেন্সটা লিখবে। আমি আগের ক্লাসে বলেছিলাম প্রত্যেকে অবশ্যই দেখে নেবে ক্লাসটা, ঠিক আছে? ফুল সেন্টেন্সটা লিখবে, শুধু যে পোর্শনে ভুল আছে সেই পোর্শনটা কারেকশন করে লিখে দেবে, এবং সেইটুকুর নিচে আন্ডারলাইন করে দেবে। বাস এই 3টে কথা তোমাদের বলেছিলাম, ঠিক আছে? তো চলো দেখি, আমি একটা পুরো লিখে দিচ্ছি, বাকিগুলো আমি শর্টকাটে তোমাদের বলে দেবো। বলেছে বাই দ্য টাইম উই উইল অ্যারাইভ, যে সময় আমরা পৌঁছবো, দ্য ইভেন্ট উড হ্যাভ অলরেডি বিন কনক্লুডেড, অর্থাৎ ওই যে ইভেন্ট যেখানে আমরা যাচ্ছি সেই ইভেন্টটা হয়তো ততক্ষণে কি হয়ে যাবে, কনক্লুড হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে? এইবার এই সেন্টেন্সটাও তোমাদের যদি বাংলায় পড়তে হয় না, বাংলায় পড়ে খুব একটা বেশি পার্থক্য বুঝবে না। যে সময় আমরা পৌঁছবো, ঠিক আছে, দ্য ইভেন্ট হয়তো শেষ হয়ে যাবে, তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না, বাট ঠিক মনে হবে। কিন্তু না, গন্ডগোলটা কিন্তু ভাই এই পোর্শনে আছে, গন্ডগোলটা এই পোর্শনে আছে। এটাই হয়ে যায় আমাদের ট্রান্সলেশন যখন আমরা ভাবতে থাকি মনের মধ্যে, যখন আমরা পৌঁছবো তাহলে উই উইল অ্যারাইভ, ঠিকই আছে, ফিউচার ইনডিফিনাইট। কিন্তু না, মনে রাখবে যখনই বাই দ্য টাইম এই কথাটা থাকবে, কি বললাম, যখনই বাই দ্য টাইম কথাটা থাকবে তখন আমাদের কি করতে হবে, এরপর একটা সাবজেক্ট বসাবো, তারপর অবশ্যই V1 ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। ভার্বের ফার্স্ট ফর্ম আমরা ইউজ করব, উইল অ্যারাইভ কিন্তু না, শুধুমাত্র অ্যারাইভ হবে, শুধুমাত্র কি বসবে এখানে, অ্যারাইভ বসবে। অর্থাৎ সেন্টেন্সটা হবে কিছুটা এরকম যে বাই দ্য টাইম উই অ্যারাইভ, কমা, এবার
এখানে আমরা চেঞ্জ করলাম, একটু চেঞ্জ করলাম মানে এখানে আমি ছোট্ট করে এইটুকু পোর্শনে আন্ডারলাইন করে দেবো। দেখো কতটুকু আন্ডারলাইন করবে সেটা কোনো বাধ্যতামূলক না, তোমাকে কিন্তু পিএসসি বলেও দেয় আন্ডারলাইন করতে। আমরা কেন করছি আগের ক্লাসেও বলেছিলাম যে যিনি খাতা দেখবেন ওনার সুবিধার জন্য, যেন তিনিও মানে একটু বিরক্ত কম হন আমাদের খাতা দেখতে গিয়ে এবং নাম্বারটা ঠিকঠাকভাবে দিয়ে দেন, তাই না? সুতরাং উই অ্যারাইভ, আমি এটা মার্ক করে দিলাম যে হ্যাঁ স্যার এখানে দেখুন আমি এখানে চেঞ্জটা করেছি। চলো তারপর দ্য ইভেন্ট উড হ্যাভ কি আছে, অলরেডি বিন কনক্লুডেড। তোমার পুরো সেন্টেন্স লেখা হয়ে গেল, আন্ডারলাইন আমি করে দিয়েছি, এখানে বোর্ডের লেখা, সুতরাং তোমরা যখন খাতায় লিখবে হয়তো এক লাইনেও এটে যেতে পারে, না আটলেও সমস্যা নেই, ঠিক আছে? তো এই যদি পুরো এই জায়গাটা লিখে নাও তোমাদের কিন্তু 2 মার্কস এখান থেকে কেউ আটকাতে পারবে না, কেউ কিন্তু এইটুকুর জন্য তোমার 2 নাম্বার কিন্তু কেউ আর কাটতে পারবে না। সুতরাং বুঝতেই পারছো গ্রামার কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্রামার কেন ইম্পর্টেন্ট। আচ্ছা চলো এরপর বলেছি কি, একটা সেন্টেন্স দেখি। অলদো হি ওয়ার্কড হার্ড, যদিও, যদিও, আচ্ছা এখানে বলে দিই অলদো এবং দো কিন্তু সেম জিনিস, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এখানে একটা এল এক্সট্রা আছে, ওখানে একটা এল কম আছে, মানে বুঝতেই পারছো স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন, বানান এবং উচ্চারণ বাদে মিনিং এর দিক থেকে কোথায় এটাকে ব্যবহার করব না করব সেগুলোতে কোনো পার্থক্য নেই। সুতরাং এখানে যেন কেউ অলদোকে কেটে দো বানানোর প্রয়োজন নেই, যেখানে ভুল নেই সেখানে জোর করে কেটে তার কোনো সিনোনিম কোনো ওয়ার্ডের সেটাও বসাবে না, সেটাকে চেঞ্জ করে কোনো সময় অলদোকে দো বা দোকে অলদো এগুলো বানানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে অলদো হি ওয়ার্কড হার্ড, যদিও, যদিও সে কি করেছিল, খুব কঠোর পরিশ্রম করেছিল, তবুও কিন্তু, বাট হি ডিডন্ট সাকসিডেড, সরি হি ডিডন্ট সাকসিড, ঠিক আছে? যদি এখানে ডিডন্ট থাকবে না, এটা ডিড নট তোমাদের ভেঙে দেবে, ঠিক আছে? হয়তো ভেঙে দেবে, যদি এরকম ভাবেই দেয় তাহলে এভাবেই লিখে দেবে, সমস্যার কিছু নেই, বা চাইলে ভেঙে দিতে পারো। ইন পাসিং দ্য এক্সাম, অর্থাৎ যদিও সে খুবই কঠোর পরিশ্রম করেছিল, খুব পড়াশোনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি করতে পারেনি, সে সাকসিড করতে পারেনি, সে সাকসেসফুল হতে পারেনি কিসের, এক্সামটা পাস করার বিষয়ে। কিন্তু এখানে ভাই গন্ডগোল কি আছে, যারা মোটামুটি গ্রামারের কনসেপ্ট যাদের ক্লিয়ার তারা বুঝতেই পারছো কি হবে এখানে বা কি হতে চলেছে। দেখো বিষয় হচ্ছে আমি এখানে আর পুরোটা লিখছি না, ঠিক আছে? পুরোটা লিখছি না, তোমরা জাস্ট বলে দিচ্ছি আমি কোন পোর্শনে ভুল আছে। দেখো দো বা অলদো যখন আমরা সেন্টেন্সে যদি শুরুতে ব্যবহার করি, যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি তাহলে এখানে জাস্ট এই কমা থাকবে, আর কোন রকম কিছু কোনো কনজাংশন বসবে না। এই যে বাট যে আলাদা একটা কনজাংশন দেওয়া আছে এটা বসার কোনো চান্স নেই, তোমার কিন্তু সেন্টেন্স হয়ে গেছে। অলদো হি ওয়ার্কড হার্ড হি ডিড নট সাকসিড ইন পাসিং দ্য ফাইনাল এক্সাম, ব্যাস তোমার এখানেই কাজ শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। হয়তো মনে হতে পারে না স্যার এইটুকু কেমন যেন না লাগছে, আমাকে অনেকে বলেছে স্যার এইটুকুই করতে হবে, হ্যাঁ এইটুকুই করতে হবে। তোমার যখন এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হতো শুধুমাত্র এই পোর্শনটাতে যে ভুল আছে, শুধু এখানে ভুল আছে এইটুকু টিক করার জন্য 1 নাম্বার দেওয়া হতো। এখানে তুমি পরিশ্রম করে লিখছো, এই যে এত পরিশ্রম এত ক্যালোরি খরচ হচ্ছে সেইটার জন্য তোমার 2 নাম্বার। মানে এটা ভাবার দরকার নেই যে না না আরো একটু না কিছু একটা এক্সট্রা কিছু করে দিই, আমি একটু এক্সট্রা কিছু করি কি, হি ডিড নট সাকসিড ইন পাসিং দ্য ফাইনাল এক্সাম কমা অলদো হি ওয়ার্কড হার্ড, উল্টাতে যাবে অনেকে, তারও কোনো প্রয়োজন নেই। কেন? কারণ এই প্যাটার্নটা তো ভুল না, যখন ভুল থাকবে তুমি তখন কারেকশন করো, একটা ঠিকঠাক জিনিসকে তুমি এখানে প্যারাফ্রেজ করছো রিফ্রেশ করছো এটা দরকার নেই, ওটা ডেসক্রিপটিভ রাইটিং এ করবে, এখানে দরকার নেই। শুধুমাত্র এটা কেটে দিয়ে লিখে দাও এবং এই পোর্শনটা হার্ড থেকে হি পর্যন্ত আন্ডারলাইন করে দাও, জাস্ট মার্ক করার জন্য যে হ্যাঁ এখানে একটা কিছু পরিবর্তন আমি করেছি, ব্যাস, ঠিক আছে? বা শুধুমাত্র এই কমা থেকে হি পর্যন্ত করে দাও তাহলেই হবে, শুধুমাত্র হিটা আন্ডারলাইন করবে, তখন এটা থাকবে না, শুধু হি আন্ডারলাইন করে দাও, ব্যাস, মোর দ্যান এনাফ। তাহলে এটা তোমরা কিন্তু সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। তোমরা প্রত্যেকে কি করবে, প্রথমে ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে একবার নিজে ভেবে নাও, ভেবে নেওয়ার পর
তারপর আবার ভিডিওটা প্লে করে দেখে নাও যে সলিউশন কি হচ্ছে, ঠিক আছে? কারণ শুধু সময় নষ্ট করে লাভ নেই, তোমরা আগে ভিডিওটা পজ করে নাও। মানে আমি তোমার দাঁড়িয়ে থাকলাম, শুধু তোমাদের সময় নষ্ট হবে, তাই না? দরকার নেই, যেটুকু তোমাদের লাগবে সেটুকু সময় নিয়ে নাও। এখানে একটা মানে খুবই সুন্দর একটা প্রশ্ন আছে, মানে কনসেপ্ট আছে একটা, ঠিক আছে? কনসেপ্টটা কি? দেখো, কোঅর্ডিনেট কনজাংশন বলে কয়েকটা কনজাংশন হয়, ঠিক আছে? কোঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, নর যেগুলো আছে, ইয়েট আছে, এগুলো নিয়ে যখন এগুলোকে ব্যবহার করে কোনো ওই কনজাংশনের পেয়ার তৈরি করা হবে, যেটাকে পেয়ার কনজাংশনও বলা হয়। যেমন একটা তোমাদের সামনেই আছে, ধরে নাও ইদার অর, ঠিক আছে? ইদার বা আইদার অর, নিদার বা নাইদার, নর। আচ্ছা, এটা দেখা যাচ্ছে তো? ঠিক আছে, নিদার, নর, ঠিক আছে? এছাড়াও ধরে নাও নট অনলি বাট অলসো, আর আরেকটা যেটা আমাদের আছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে, এটা কি? বোথ অ্যান্ড। দেখো, এইগুলো হচ্ছে কিছু কিছু পেয়ার কনজাংশন, মানে এইগুলো একসঙ্গে বসবে, ইদার বসলে অর বসবেই, ঠিক আছে? অর একাও বসতে পারে, কিন্তু এই দুটো একসঙ্গেও বসে। নিদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, ঠিক আছে? এইগুলো ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সবসময় মনে রাখবে এই পোর্শনে যে যে ধরনের ওয়ার্ড, যে ধরনের ফ্রেজ বা যে ধরনের ক্লজ বসেছে, ওই দিকেও সেই একই ধরনের ফ্রেজ, একই ধরনের ক্লজ বা একই ধরনের ওয়ার্ড বসবে, ঠিক আছে? সেম ওয়ার্ড বলবে, মানে বসবে বলছে না কিন্তু, একই ধরনের, অফ সেম টাইপ, ঠিক আছে? এইবার এখানে একটু আমি দেখে নিই, বিষয়টা কি হচ্ছে। দেখো, ওই যদি পেয়ারিং এর কথা বলি আমি, তাহলে এখানে নিদার আমি পাচ্ছি বা নাইদার আমি পাচ্ছি, এখানে নর পাচ্ছি। দেখো, তোমরা ভালো করে বুঝে নাও প্রবলেমটা কোথায় হচ্ছে। নিদার ফর দ্য টেস্ট, মানে এখানে আমি একটা প্রিপোজিশন পাচ্ছি এবং সেই প্রিপোজিশনকে নিয়ে একটা ফ্রেজ পাচ্ছি, তাই না? এই প্রিপোজিশনকে নিয়ে একটা ফ্রেজ পাচ্ছি, কিন্তু এদিকে একটা হঠাৎ করে ভার্ব চলে এসেছে, তো আমাদের জন্য সুবিধাজনক হলো এই নিদার এবং নরের মাঝখানে দেখে নাও কি কি বসছে, ঠিক আছে? দেখো, নাউনের সাথে একটা অ্যাডজেক্টিভ যুক্ত হতেই পারে, হি ইজ আ গুড বয় অ্যান্ড শি ইজ আ ভেরি গুড গার্ল, তো এদিকে অ্যাডভার্ব না, এদিকে অ্যাডভার্ব থাকতে পারে, কিন্তু এই পুরো উল্টো হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এখানে নিদারের পর কোনো ভার্ব নেই, অথচ ওদিকে ভার্ব আছে, তাহলে আমি কি করতে পারি? আমি চুপচাপ, কিছু দরকার নেই, শি ডিড নট স্টাডি ফর দ্য টেস্ট নর কমপ্লিটেড, এরকম ভাবে লিখতে পারো। বা সব থেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে এই স্টাডিড যে ভার্বটা, এটাকে এর পরে নিয়ে চলে এসো, অর্থাৎ সেটা কি হবে? হি নিদার স্টাডিড ফর দ্য টেস্ট নর কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্টস, ঠিক আছে, গিভেন লাস্ট উইক। এই যে গিভেন লাস্ট উইকটা কি? এটা তো কমপ্লিমেন্ট করছে এই অ্যাসাইনমেন্টকে, তাই না? এটা কমপ্লিমেন্ট করছে অ্যাসাইনমেন্ট, মানে এর সঙ্গে ফ্রি, অ্যাসাইনমেন্টের সাথে এটা ফ্রি, ক্লিয়ার? কিন্তু আমাদের যেটা মেইন মাথায় রাখতে হবে, এই ভার্বটাকে ভিতরে আনতে হবে, মানে সেন্টেন্সটা দাঁড়াবে কিছুটা এরকম। আমি জাস্ট একটা লাইন লিখে দিচ্ছি, এটা আমি মুছে দিলাম। পুরোটা হবে হি নিদার স্টাডিড ফর দ্য, তারপর যা আছে সেগুলো লিখে দাও, এবং এই পোর্শনটাতে এই দুটোকে উল্টেছি, তো এই দুটো মিলিয়ে একটা আন্ডারলাইন করে দাও, তোমার এখানেও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, 2 নাম্বার তুমি এখান থেকেও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? বাস এইটুকুই কাজ। হ্যাঁ, এইটুকুই কাজ। তুমি এইটুকু লিখলে এটা করবে না, কিন্তু তোমাকে পুরো সেন্টেন্সটাই লিখতে হবে। আমি সময় বাঁচানোর জন্য জাস্ট এখন লিখছি না, কারণ তোমাদের লেখাটা ইম্পর্টেন্ট। তোমরা বাড়িতে বসে কিন্তু লেখা প্র্যাকটিস করো, যেন সময়ের মধ্যে আমরা প্রতিটা উত্তর
লিখে শেষ করতে পারি। চলো এখানে দেখে নিই। হি ইজ দ্য অনলি ওয়ান অ্যামং দ্য গ্রুপ হু হ্যাজ নেভার টোল্ড আ লাই। সে তার গ্রুপের মধ্যে একমাত্র যে কি করেছে, কখনো কোনো মিথ্যা কথা বলেনি। এইটা আমাকে সেন্টেন্স দিয়েছে। এবার এখান থেকে যদি ভালো করে লক্ষ্য করি, দেখো তিন চারটে মতো ওয়ার্ড বা বলতে পারো প্রিপোজিশন আমরা পাই যার মানে হচ্ছে মধ্যে। কি বললাম, 3-4টে মতো প্রিপোজিশন আমরা পাচ্ছি যার মানে হচ্ছে মধ্যে। যেমন ইন মানে আমরা জানি মধ্যে বা ভিতরে, ঠিক আছে, ইন দ্য হাউস বা ইন দ্য বক্স, এগুলো হচ্ছে কি মধ্যে। ইনটু হয় মানে বাইরে থেকে ভিতরে যাওয়া। এছাড়াও বিটুইন একটা হয় মধ্যে, আর একটা হচ্ছে কি অ্যামং। এই তিনটের মানেই কিন্তু কি বললাম, মধ্যে। এবার পার্থক্য আছে, পার্থক্য কি সেইটা ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। যে এই তিনটের মানে তো মধ্যে, বাংলা মানে মধ্যে হচ্ছে, কিন্তু পার্থক্যটা কি? ইন হচ্ছে কোনো একটাই জিনিসের ভিতরে কোনো কিছু থাকা। বাংলায় হয়তো মধ্যে উচ্চারণটা করছি বলে কনফিউশন হচ্ছে, একটা জিনিসের ভিতরে থাকা। যেমন আমি এই মুহূর্তে কোথায় আছি? আমি এই মুহূর্তে আছি একটাই যে স্টুডিও রুম বা আমাদের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের ভিতরে। এইটা কাজ করছে কে? এইটা কাজ করছে এই ইন বা আরেকটা আছে ইনসাইড, ঠিক আছে। বিটুইন কখন কাজ করে? যখন দুটো জিনিসের মাঝখানে। এটা মধ্যে না, আমরা বলবো মাঝখানে। কটা জিনিসের? দুটো জিনিসের। মানে বিটুইনটা কিছুটা এইরকম হবে, ধরো এইদিকে একটা বাক্স আছে, ঠিক আছে, এদিকে একটা বাক্স আছে। তুমি কি করছো? এই দুটোর মাঝখানে একটা বল রেখে দিচ্ছ। কি করলাম আমি? এই দুটোর মাঝখানে একটা আমি বল রেখে দিচ্ছি। এই ক্ষেত্রে বলবো বিটুইন, ঠিক আছে, যে দ্য বল ইজ কেপ্ট বিটুইন দ্য টু বক্সেস বা বিটুইন দ্য বক্সেস। কিন্তু আমরা অ্যামং ব্যবহার করব কখন? যখন এই মাঝখানে বিষয়টা বোঝাবে কিন্তু দুইয়ের বেশি হবে। যখন দুইয়ের বেশি হবে, কাদের সাপেক্ষে মধ্যে বলছি, সেটা দুইয়ের বেশি হবে। ক্লিয়ার? বা অনেক সময় হয় না যে হয়তো তুমি বললে যে আমি দুজনের মধ্যে কিছু আম বা কিছু অ্যাপেল আমি কি করছি, দুজনের মধ্যে ভাগ করে দিচ্ছি, সেটা হবে বিটুইন। যখনই সেটা 3 জন হয়ে যাবে, 10 জন হয়ে যাবে, অল দ্য স্টুডেন্টস বলবো আমি, তখন হয়ে যাবে কি অ্যামাং। তাহলে এইবার এখানে আমি ভালো করে দেখে নাও কি বলতে চেয়েছিল আসলে। গ্রুপ, যখনই দা গ্রুপ বলছে, ওই গ্রুপটার মধ্যে গ্রুপের মধ্যে সে একমাত্র যে কখনো কোনো মিথ্যা কথা বলেনি। এটাকে দুটো গ্রুপের মাঝখানে কিছু রাখা যেন বলছে, এরকম কিন্তু বলছে না। এটা বলা হচ্ছে যে একটাই গ্রুপ, সেই গ্রুপে অনেক মেম্বার আছে, তাদের মধ্যে একজন হচ্ছে সে। এখানে তুমি দুটো জিনিস পসিবল ছিল। যদি অ্যামং লিখতে হয় তাহলে তোমাকে লিখতে হবে অ্যামং দ্য গ্রুপ মেম্বার্স, অথবা হি ইজ দ্য অনলি ওয়ান। এই অ্যামাংটাকে কেটে কি করবে, এখানে ইন বসিয়ে দাও, এটাকে ইন বসিয়ে দাও। এই দুটো পসিবিলিটি তোমার তৈরি হচ্ছে। মানে আমি এই পোর্শনটাকে একটু আন্ডারলাইন করে আমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। অ্যামাং দ্য গ্রুপকে তুমি দুইভাবে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে অ্যামাং দ্য গ্রুপ মেম্বার, ছোট হাতের হবে, অ্যামাং দ্য গ্রুপ মেম্বার্স, অথবা 2 নাম্বার কি হচ্ছে ইন দ্য গ্রুপ। ইন দ্য গ্রুপ, এবং দুটোই ঠিক। তার মধ্যে আমি তোমাদের প্রেফার করব এটাকে উত্তরে লেখো। এটাকেও লিখতে পারো, ভুল কিন্তু না, এটা ভুল। তার মধ্যে এটাকে তোমরা প্রেফারেন্স দিও, কারণ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে এই যে প্রিপোজিশনটা ভুল বসানো হয়েছে।
ঠিক আছে, আমি এভাবেও ঠিক করতে পারি, সমস্যার কিছু নেই। আমি গ্রুপকে গ্রুপ মেম্বার বানিয়ে দিলাম, কিন্তু বুঝতেই পারছো গ্রুপকে যখন আমি গ্রুপ মেম্বার বানাচ্ছি মানে কিছু আমি একটা এক্সট্রা অ্যাড করছি, যেটা আমাকে কিন্তু বলে দেয়নি, মেম্বারের উল্লেখ এখানে নেই, সুতরাং এটাকে বেশি প্রেফারেন্স দেবে তোমরাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 একদমই সহজ প্রশ্ন। হি ওয়াজ ম্যারিড উইথ আ গার্ল ফ্রম আ নেইবারিং টাউন, মানে আশেপাশের কোনো শহরের একটা মেয়ের সাথে সে বিয়ে করলো ইন ট্র্যাডিশনাল সেরিমনি। ইন আ ট্র্যাডিশনাল সেরিমনি, একটা ট্র্যাডিশনাল সেরিমনিতে তারা কি করলো, একটা মেয়ের সাথে বিয়ে করলো। সে কোথায়, মেয়েটা থাকে কোথায়, এটা হচ্ছে আশেপাশের কোনো শহরে। নেবার মানে পাশের এবং নেবারিং মানে ওই পাশাপাশি। ঠিক আছে, চলো এবার তাহলে এখানে এখানে বলো তো ভুল কোথায় আছে। আমি এটার পুরোটা লিখছি না সেন্টেন্সটা, দেখো তোমাদের এখানেও সেই বাংলায় যখন আমরা বলি না সমস্যাটা ওখানে তৈরি হয়। হ্যাঁ, মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে বা তার বিয়ে হয়েছে বা যা কোনো কারোর বিয়ে হয়েছে, বাংলায় সাথে বলি, ইংলিশে কিন্তু সাথের যে ইংরেজি উইথ এটা বসে না। ম্যারেডের পর সবসময় কি বসবে, উইথ বসবে না, কিন্তু বসবে টু। হি ওয়াজ ম্যারিড টু আ গার্ল, আই ওয়াজ ম্যারিড বা আই অ্যাম ম্যারিড টু আ গার্ল। ঠিক আছে, তো এখানে ম্যারিডের সাথে সব হবে কি টু, এবং তোমরা কি বললাম পুরো সেন্টেন্সটা অবশ্যই লিখবে, সেখানে জাস্ট উইথ এর পরিবর্তে টু লিখবে এবং টু এর নিচে আনলাইন করে দেবে। ঠিক আছে, চলো এরপর আমরা দেখে নিই কিছু ফিলারের প্রশ্ন। আগের দিন আমরা শুধুমাত্র এরর স্পটিং দেখেছিলাম বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেখেছিলাম, এরর কারেকশন। আজকে আমরা কি করব, কিছু ফিলারের প্রশ্ন একই সঙ্গে দেখে নেব। ফিলারের নিয়ম কি, এটা বলেছে ডেসক্রিপটিভ ঠিকই, কিন্তু তোমাদের কাছে দেখো 3টে করে অপশন থাকবে। 2019-এর প্যাটার্ন অনুযায়ী 3টে করে কিন্তু অপশন থাকবে, তোমাদের সেই অপশন থেকে একটা চুজ করতে হবে। মানে বুঝতেই পারছো আলটিমেটলি সেই এমসিকিউ টাইপেরই বিষয় হচ্ছে, কিন্তু তুমি যেহেতু টিক করে এগিয়ে যাবে এটা পসিবল না। তোমাকে পুরো সেন্টেন্সটাকেই লিখতে হবে, পুরো সেন্টেন্সটাকেই লিখতে হবে। শুধু এই পোর্শন একটু আন্ডারলাইন একটু বড় করে করবে, যে ওয়ার্ডটা এখানে লিখবে একটু বড় করে আন্ডারলাইন করো, যেন মনে হয় যে এখানে ব্ল্যাঙ্ক ছিল, এখানে তোমার ওয়ার্ডটা লিখে দাও, ব্যাস এইটুকুই তোমার কাজ। ঠিক আছে, কিন্তু ওই স্কুল টাইম মতো করবে না যে চলো 6-এর এ বা 5-এর এ যে নাম্বার থাকবে এটা, সেখানে তুমি ওয়ার্ডটা লিখে দিলে নাম্বার পাবে না। এক কেন, হাফ কেন, কিছুই পাবে না, সেখানে 0 দিয়ে চলে যাবে, কারণ তোমাদের পেপারটাই ডেসক্রিপটিভের পেপার। ঠিক আছে, স্কুলেই তো নাম্বার দিত না, এখানে তো আরোই দেবে না। সুতরাং চলো দেখে নিই এখানে কি বসবে। আমি জাস্ট তোমাদের শর্টে আমি এখানে লিখে চলে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই যখন এক্সাম হলে বা বাড়িতে প্র্যাকটিস করার সময়ও ফুল সেন্টেন্সে লিখবে। ডিউ টু হিজ ড্যাশ অ্যাটিটিউড, তার একটা অ্যাটিটিউডের কথা বলা হচ্ছে। ঠিক আছে, কি অ্যাটিটিউড সেটা আমরা পরে দেখছি, এর ফলে কি হয়েছিল সেটা দেখে নিই আগে। হি ফেলড টু নোটিস, সে এটা লক্ষ্য করতেই পারলো না, কি দ্য ওয়ার্নিং সাইন্স। মানে ধরো কোনো বিল্ডিংয়ে আছে, সেই বিল্ডিংয়ে হয়তো একদিকে আগুন লেগেছে, সেখানে একটা ওয়ার্নিং সাইন দেওয়া হচ্ছে বা হয়তো ওয়ার্নিং মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, কিন্তু তার কোন অ্যাটিটিউডের জন্য, মানে মানুষের কোন অ্যাটিটিউড থাকলে আমরা এই ওয়ার্নিং সাইনগুলো মিস করে যাই। বলো, একটা হতে পারে বেপরোয়া একটা অ্যাটিটিউড, আমি ভাই পরোয়া করি না, ঠিক আছে কোনো কিছুকে, আমি শুয়ে আছি, যে মাইকে বলছে বলুক, তার মধ্যে যখন একবার সেই ওয়ার্নিং সাইনটা দেওয়া হয়েছে, কিন্তু আমি দেখে নিতে হবে অপশনে কি আছে। আমার কাছে অপশনের কাছে আমরা কিন্তু এখানেও এক ধরনের বলতে পারি বাধা আছি। ঠিক আছে, একটা বলেছে অ্যালার্ট। অ্যালার্ট মানে কি, অ্যালার্ট মানে কি সতর্ক, অ্যালার্ট মানে সতর্ক, তাই না? বাংলাটা আমি লিখছি না, শুধু সময় নষ্ট হবে, বলে দিচ্ছি মুখে, তোমরা বুঝে নাও। ঠিক আছে, সতর্ক। আচ্ছা, তার মানে সতর্ক যদি তার অ্যাটিটিউড হতো তাহলে সে অবশ্যই ফোকাস রাখতো, তার মানে এটা হবে না উত্তর, এটা কিন্তু উত্তর না। এদিকে আমি যদি দেখি রেসপন্সিবল, রেসপন্সিবল মানে কি দায়িত্বশীল। দায়িত্বশীল হলেও তার মানে অ্যাটিটিউডটা কিন্তু এইরকম হতো না যে সে ওয়ার্নিং সাইন শুনতে পাবে না, তখন সে মনে করতো যে না আমাকে নিজেকেও বাঁচতে হবে এবং সবাইকে বাঁচাতে হবে, সবাইকে নিয়ে বাইরে বেরোতো, তাই না? যদি আমি ওইভাবে বলি যে বিল্ডিং আগুন লেগেছে, সুতরাং রেসপন্সিভও হবে না। সঠিক উত্তর হবে আসলে এটা কমপ্লাসেন্ট। ঠিক আছে, এবার দেখো কমপ্লাসেন্ট মানেও যে খুব সেই খারাপ বিষয় ডাইরেক্ট বোঝাচ্ছে এমনটা না, যে বেপরোয়া বা ওই রকম অ্যাকচুয়ালি না। কমপ্লাসেন্ট শব্দটার মানে হচ্ছে বলতে পারো নিজের মধ্যে আর কি
হারিয়ে থাকা, আর নিজে যা আছি বিন্দাস আছি, আমি খুব একটা বেশি চাপ নিই না জীবনে, ঠিক আছে, বা যেটা আত্মসন্তুষ্টি বা আত্মতুষ্টি বলা হয় না, মানে আত্মভোলাও বলতে পারো, নিজের মধ্যে সবসময় মেতে আছে, হ্যাঁ, হাসি খেলা সবসময় করেই যাচ্ছে, খুব একটা বেশি পাত্তা দিচ্ছে না অন্য জিনিসকে, সেই অ্যাটিটিউডটার জন্য সে কি করলো, এই নোটিশ করতে ভুলে গেল। ঠিক আছে, চলো এটা একটু বুঝিয়ে দিলাম। এরপর থেকে আমি আর জাস্ট সময় বেশি নেব না, কারণ তোমাদেরও শুধু শুধু ক্লাসটা বড় করে লাভ নেই। দেখো, ইউ মাস্ট কমপ্লাই ড্যাশ দ্য রুলস, তোমাকে কি করতে হবে, মান্য করে চলতে হবে। কি করতে হবে, রুলসের সাথে মান্য করে চলতে হবে, তাই তো? তুই যে বাংলায় পড়ো না, নিয়মগুলোর সাথে তোমাকে কিন্তু সেটা মান্য করে চলতে হবে। সুতরাং এই কমপ্লাই, কমপ্লাই ওয়ার্ডটার পর সবসময় যে ফিক্সড প্রিপোজিশনটা তোমরা বসাবে সেটা হচ্ছে কি, উইথ। আবারও বলছি, এই ইউ মাস্ট কমপ্লাই উইথ দ্য রুলস, এবং উইথের নিচেটা আন্ডারলাইন, এই পুরোটা তোমাদের কিন্তু লিখতে হবে অ্যান্সারের জায়গাতে। এবং কতটা কি গ্যাপ রাখবে না রাখবে আমি আগের ক্লাসে বলেছি, প্রত্যেকে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি এরপরে, কারণ দেখো এখানে তো আমার প্রশ্ন আছে, এক্সাম হলে কি হয়, তোমাদের প্রশ্ন এক জায়গায়, অ্যান্সার শিট আলাদা, সেখানে কতটা গ্যাপ রাখবে না সেটাও ম্যাটার করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8, হিজ রেপুটেশন, তার রেপুটেশনের কি হয়েছিল দেখি, হিজ রেপুটেশন ওয়াজ ড্যাশ বাই দ্য স্ক্যান্ডাল, হিজ রেপুটেশন ওয়াজ ড্যাশ বাই দ্য স্ক্যান্ডাল, আর রেপুটেশন কি হয়েছিল, বা ঘুরিয়ে প্রশ্ন করো, একটা স্ক্যান্ডালের মাধ্যমে, একটা স্ক্যান্ডাল হলে সেই ক্ষেত্রে মানুষের রেপুটেশন কি হতে পারে, অবভিয়াসলি ভালো তো হতে পারে না, খারাপই হবে না। এখানে কি বলা আছে, এনহ্যান্সড, এখানে বলে দিয়েছে এনহ্যান্সড, যেটা হওয়া পসিবল না। এনহ্যান্স মানে কি, তোমরা দেখবে তোমরা মোবাইলে যখন আপডেট করো না, বা বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন আপডেট করো, দেখবে এটার ইউজার যে এক্সপেরিমেন্ট সেটা এনহ্যান্স করা হয়েছে, মানে ওটাকে বলতে পারো আরো ইমপ্রুভ করা হয়েছে। এনহ্যান্স মানে কি, বাড়িয়ে তোলা এবং ভালোর দিকে পজিটিভ ওয়েতে ইমপ্রুভমেন্ট করা। তো এনহ্যান্স হতে পারে না, কারণ স্ক্যান্ডালের জন্য তার রেপুটেশন কোনোদিন বাড়তে পারে না, তার ভালো হতে পারে না। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে, টার্নিশড। সঠিক উত্তর কি হবে, টার্নিশড, কারণ ওদিকে কি পড়ে আছে, প্রোটেক্টেড। প্রোটেক্ট মানে কি, কোনো কিছু বলতে পারো যে ওই প্রোটেক্টের বাংলা কি হবে, এক্স্যাক্ট বাংলা যদি বলতে চাই কি হবে, সংরক্ষণ করা। ঠিক আছে, সংরক্ষণ করা, মানে এখানে আবার ইংরেজিটা সহজ, বাংলাটা ডেঞ্জারাস, যাই হোক। তো তার রেপুটেশনকে প্রোটেক্ট করা হয়েছিল, অবভিয়াসলি ভাই এটাও না, স্ক্যান্ডালের মাধ্যমে কারো রেপুটেশন প্রোটেক্ট হতে পারে না। টার্নিশড মানে কি, টার্নিশড মানে হচ্ছে কলুষিত হওয়া। ঠিক আছে, এর বাংলা, এর আরেকটা সিনোনিম তোমরা লিখে নাও, যেটা এই মুহূর্তে এই যে এসএলএস যে টিচার রিক্রুটমেন্টে এই সময়কার বা আন্দোলনের ওদের চাকরি গিয়েছে, সেখানে একটা ওয়ার্ড খুব চলছে, টেন্টেড এবং আনটেন্টেড। ঠিক আছে, তো আনটেন্টেড মানে কি, টেন্টেড মানে হচ্ছে ওই কলুষিত বা যারা দোষী, যারা ভুল করেছে, দোষ করেছে সেরকম। তো এই টার্নিশডের একটা সিনোনিম তোমরা বলতে পারো টেন্টেড। ঠিক আছে, টেন্টেড। তাহলে এখানে কি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হবে টার্নিশড। ক্লিয়ার, চলো নেক্সট, লাস্ট দুটো প্রশ্ন আমরা আর সলভ করবো এখান থেকে। দেখি কি বলেছে, ইট ওয়াজ সো ডার্ক, এটা প্রচুর অন্ধকার ছিল, এটা বা বলতে পারো এটা এটা এতটাই অন্ধকার ছিল, বা সময়টা এতটাই অন্ধকার ছিল, দ্যাট আই কুড হার্ডলি, একদম সহজ প্রশ্ন, কোনো কঠিনের কিছু নেই। তোমাদের একটা জিনিস আমি বলে দেব, সেটা বিষয়টা কি হচ্ছে দেখো, এখানে কুড হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, হার্ডলি কি, হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব, হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। সুতরাং তোমরা জানো অ্যাডভার্বের জন্য কিন্তু ভার্বের যে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মানে পাস্ট পার্টিসিপল, এগুলোর কোনো পরিবর্তন হয় না। অথচ আরেকটা নিয়ম আছে যে মডাল ভার্ব বসলে তারপর কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসতে বাধ্য, তারপর ভার্বের সবসময় ফার্স্ট ফর্মই বসে। ঠিক আছে, তো কুডের পর কি বসবে এখানে,
এটা কি? আচ্ছা বিটা হয়তো এখানে ভুল করে বসে গেছে, ঠিক আছে। তাহলে দেখো সিন V3 বসবে না, স V2 বসবে না, হতে হবে কি সি। আই কুড হার্ডলি সি এনিথিং। ক্লিয়ার? আই কুড হার্ডলি সি এনিথিং। আচ্ছা তারপর দেখে নি এখানে কি বলেছে। কোশ্চেন নাম্বার 10 তোমরা অ্যান্সার করবে প্রত্যেকে অবশ্যই। দ্য এরিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড, দ্য এরিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড ড্যাশ। তারপরে বলেছি কি আফটার দ্য ফ্লাড। এবার ফ্লাডের পর, ফ্লাডের পর একটা জায়গা কি হতে পারে, কি হতে পারে। এবং আমি আরো একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি এরিয়া বলেছে, কোনো কিন্তু চাষের জমি বলেনি, ঠিক আছে, কোনো এগ্রিকালচারাল ফার্ম বা এগ্রিকালচারাল ফিল্ড মেনশন করেনি। এবং এরিয়া আমরা কখন বলি? এরিয়া আমরা কিন্তু আমাদের সাধারণত যেখানে লোকজন বাস করে সেই জায়গাটাকে কিন্তু বলি জেনারেলি, আমরা যখন কোনো এরিয়া শব্দটা ব্যবহার করি। তাহলে এরিয়াটাকে কি ডিক্লেয়ার করা হবে এবং বন্যার পর মাথায় রাখবে। এখানে দেখো প্রসপারাস, সমৃদ্ধশালী, সমৃদ্ধশালী এটা বলতে পারি আমরা। কি সত্যি কোনো অ্যাঙ্গেল থেকে ওটা বন্যার পর? অবভিয়াসলি না, ঠিক আছে, কোনো অ্যাঙ্গেল থেকেই হবে না। এবার কেন আমি এরিয়া শব্দটা নিয়ে বললাম? কারণ তোমাদের মাথায় আসতেই পারে, না স্যার ছোটবেলায় একবার পড়েছিলাম যে নদীর যখন বন্যা হয়ে যেত না, আশেপাশের যে জমিগুলো সেগুলো কি হতো, আরো তাদের যে পলি মাটির জন্য, বেসিক্যালি গঙ্গা নদীর পলি মাটির জন্য আরো বেশি ফার্টাইল হয়ে যেত, আরো বেশি ফার্টাইল হয়ে যেত। তো এখানে যেন তোমাদের সেই ফার্টাইল ওয়ার্ডটা মাথায় না আসে। অপশন দিয়ে রাখবে এরকম কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য না। এরিয়া বলেছে, তার থেকেও সব মানে ভালো এখানে আছে কি আনইনহ্যাবিটেবল। ফার্টাইল এখানে আমরা নেব না অ্যান্সার, লেখা আছে কি আনইনহ্যাবিটেবল। মানে কি ইনহ্যাবিটেবল মানে কি বসবাসযোগ্য, আনইনহ্যাবিটেবল মানে কি বসবাস অযোগ্য। সুতরাং আমার সঠিক উত্তর হবে দ্য এরিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড। তাছাড়া যদি ফার্টাইল ধরি না, ফার্টাইল ডিক্লেয়ার করতে হয় না, ফার্টাইল হয়ে যায়। যদি চাষের জমি হয় নদীর পাশে, ফার্টাইল হয়ে যায়, কেউ ডিক্লেয়ার করবে না। কিন্তু এখানে বাস যে করা যাবে না, সেটা হয়তো সেখানকার লোকাল যে গভর্নমেন্ট সেখান থেকে ঘোষণা করা হলো, এখানে থাকবে না তোমরা আর, কারণ খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে। সুতরাং কি হবে এটা? আনইনহ্যাবিটেবল, ঠিক আছে, আনইনহ্যাবিটেবল। চলো এই ছিল আমাদের আজকের ক্লাসের 10টা প্রশ্ন, 5টা তোমার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা এরর কারেকশন থেকে, এবং 5টা ছিল আমাদের এই পিলারের প্রশ্ন থেকে, ঠিক আছে। এবং তোমাদের আরো একটা জিনিস আমি আরো একবার বলে দিই, যারা পরে জয়েন করলে ক্লাসে, তোমরা যারা লাস্ট মুমেন্টে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমরা কোনো ব্যাচ চাইছো, তাদের জন্য জানিয়ে দিই যে অফলাইন এবং অনলাইনে কিন্তু নতুন প্র্যাকটিস ব্যাচ শুরু হয়ে গিয়েছে অলরেডি। তোমরা যারা যারা মানে জয়েন করতে চাইছো, দেখো এখানে নাম্বার দেওয়া আছে 9143886331। তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অফলাইনে ক্লাস বলতে বেলঘড়িয়ায় সপ্তাহে শনিবার করে ক্লাস হয় প্রতি সপ্তাহে, এবং নৈহাটিতে হয় রবিবার করে। যদি এক্সট্রা ক্লাস হয় সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং এই যে ইউটিউব সেশন তোমাদের শুরুতেই বলেছি যে 60+ ক্লাস অলরেডি দেওয়া আছে ইউটিউবে। আরও ক্লাস তোমরা এখন কিন্তু প্রতি সপ্তাহ মানে প্রতিদিন, যে কদিন আছে এক্সাম পর্যন্ত, প্রতিদিন তোমরা কিন্তু ক্লাস পাবে, এবং সেটা সমস্ত সাবজেক্টের। সুতরাং যারা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং একটু শেয়ার করে দিও সবার সাথে, যারা যারা পাস করেছে মিসেলেনিয়াসের প্রিলিমসটা, ঠিক আছে। চলো অল দ্য বেস্ট। বেশি সময় হাতে একদমই নেই, ভালো করে প্রিপারেশন নাও। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।